শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের দীর্ঘদিন আমাদের বিরতির পর আবার আমরা অনলাইন ক্লাসে সবাই উপনীত হয়েছি। আশা করি যে যেখান থেকে আমার এই ক্লাসে অংশগ্রহণ করেছো সবাইকে ধন্যবাদ, সবাইকে স্বাগতম। আমাদের এই অনলাইন ক্লাসের আজকের প্রধান বিষয়বস্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট তৈরি। আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে তৈরি করি? বিষয়ভিত্তিক বাংলা, অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান প্রত্যেকটি বিষয়ে আমাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। সেই অ্যাসাইনমেন্টটি আমাদের সঠিক, সুন্দর এবং মনোমুগ্ধকর হতে হবে। আমরা সেদিকে লক্ষ্য করে অ্যাসাইনমেন্ট প্রস্তুত করব। অ্যাসাইনমেন্ট প্রস্তুত করার জন্য আমাদের কিছু কিছু নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতিগুলো আমরা মেনে চলতে হবে। সেই নিয়ম অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। উহার নির্ধারিত কোনো সুনির্দিষ্ট নিয়ম নাই, তারপরেও এর মধ্যে যে নিয়মগুলো ফলো না করলে নাই হয়, আমরা সেই অনুযায়ী আমাদের অ্যাসাইনমেন্ট আমরা প্রস্তুত করব। আমাদের কোভিড-19 এই অবস্থায় চলাকালীন সময়ে আমাদের যে কটি ক্লাস হয়েছে তোর মধ্যে আমাদের সর্বশেষ 1 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত 2 মাসের কার্যক্রমের মধ্যে আমাদের 6 সপ্তাহের পর্যন্ত প্রতি সপ্তাহে আমাদের 3 থেকে 4টি বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট প্রস্তুত করতে হবে। আমরা সেই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করব, চেষ্টা করব আমরা সহজ সুন্দরভাবে করার জন্য। কারণ এই অ্যাসাইনমেন্টগুলোর উপর যে মূল্যায়ন করা হবে, সে মূল্যায়নের ভিত্তিতে আমাদের উপরের ক্লাসে উত্তীর্ণ করব। আমরা সেই সুবাদে সবাই এই অ্যাসাইনমেন্টগুলো যেভাবে সুন্দর মতো লেখা যায় সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। অ্যাসাইনমেন্টের আমাদের বেশ করে 7টি দিক আমাদের ফলো করতে হবে। সবগুলো দিকের মধ্যে আমাদের একটা অ্যাসাইনমেন্টের সর্বপ্রথম ভূমিকা লেখা থাকবে, এরপরে মূল বিষয়বস্তু সম্পর্কে লিখতে হবে। এর মধ্যে হাতে কলমের কাজ, যেমন বিজ্ঞান বিষয়গুলো, গণিত বিষয়গুলো যখন আমরা করব, তখন আমাদের কিছু গাণিতিক সমস্যা সমাধানের জন্য কিছু যন্ত্রপাতি এবং বিজ্ঞান বিষয়ে আমাদের দুই ধরনের উপাদান আমাদের লাগে। একটা হলো ভৌত উপাদান, একটা হলো রাসায়নিক উপাদান। কোনো কোনো ক্ষেত্রে ভৌত উপাদান ধরেই আমাদের পরীক্ষণটি শেষ করা যায় বিজ্ঞানের, আবার দেখা গেছে কখনো কখনো রাসায়নিক উপাদানের প্রয়োজন হয়। বিশেষ করে রসায়ন বিজ্ঞানে আমরা আজকের যে বিষয়টি আমি তোমাদের সামনে উপস্থাপন করছি সেটি হচ্ছে হলো নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান। রসায়ন বিজ্ঞানের যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহের প্রথম সপ্তাহের যে কার্যক্রমটি আছে সেই কার্যক্রমটির মধ্যে লেখা আছে যে রসায়ন বিজ্ঞানের লবণ, খাদ্য লবণ এবং বালু মিশ্রণ থেকে আমরা কিভাবে উপাদানগুলো পৃথক করতে পারি। আমরা এই বিষয়টি নিয়ে আমরা আজকে কিছু আলোচনা করব। সবাই আমরা জানি রসায়ন বিজ্ঞানের কোনো কাজ করতে গেলে, আমাদের পরীক্ষা করতে গেলে আমাদের 2টি উপাদান আমাদের সংগ্রহ করতে হবে। সেই উপাদানগুলোর মধ্যে 2টি উপাদানের মধ্যে আমাদের একটি হচ্ছে রাসায়নিক উপাদান আর একটি হচ্ছে ভৌত উপাদান। আমরা ম্যাক্সিমাম সময় দেখতে পাচ্ছি যে এখানে রাসায়নিক উপাদান আমাদের খুব কমে যাচ্ছে। বিশেষ করে খাদ্য লবণটা আমরা যদিও এটি রাসায়নিক উপাদান, তারপর আমরা এটা ভৌত উপাদান হিসেবে ধরে নিতে পারি, যেহেতু এটা সচরাচর আমরা পাই, কাছে পাই। সেটা হলো খাদ্য লবণ। তারপরে কিছু লোহার বালি, কিছু পরিমাণ বালি এবং কমপক্ষে 3টি বিকা আমরা এখানে সংগ্রহ করব। তারপরে একটি তেপায়া স্ট্যান্ড ব্যবহার করব। এরপরে আমরা কিছু কাগজ ব্যবহার করব। এইভাবে আমরা
কিছু জিনিস উপাদান বা তথ্য সংগ্রহ করব। এছাড়াও তথ্য সংগ্রহ আরো করব আমরা কি উপায়ে এটি কোন পদ্ধতিগতভাবে আমরা এটা পরীক্ষাটা করব। কিছু বিভিন্ন রকম পদ্ধতি আছে, একটা যেমন ছাঁকান পদ্ধতি, একটা হচ্ছে পাতান পদ্ধতি, বাষ্পীভবন পদ্ধতি, তারপরে এই ধরনের বিভিন্ন পদ্ধতি আছে। আমরা কোন পদ্ধতিতে পরীক্ষণটা করব আমরা সেটাও আমাদের সে তথ্য সংগ্রহ করতে হবে। আবার দেখা গেছে আমরা এই তথ্যটি কাজটি কমপ্লিট করার পর আমরা যখন পরীক্ষণটা করব তার প্রথমেই ভূমিকাতে আমরা লিখব যে আজকের যে উপাদান যে পরীক্ষণটি আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা হলো লবণ, খাদ্য লবণ, বালি ইত্যাদির মিশ্রণ থেকে উপাদান পৃথকীকরণ। এই উপাদানটির সময়ের জন্য আমরা প্রথমে একটি যে পদ্ধতিটা ব্যবহার করব, আমি আবার রিপিট করছি যে পদ্ধতিটা আমরা কোনটা ব্যবহার করব সেখানে জানতে হবে আমাদের যে ছাঁকান পদ্ধতিটা বা পাতন পদ্ধতিটা কি, বাষ্পীভবন পদ্ধতিটা কি, আমরা সেটা জানতে হবে। সাধারণত কোনো গ্যাসীয় পদার্থকে আমরা যখন পৃথকীকরণ করি তখন সেখানে বাষ্পীভবন পদ্ধতি করি, যার এই লবণ এবং বালি এটি কিন্তু আমাদের বাষ্পীভবন নয়। এটিকে আমরা কিছু পরিমাণ তরল পদার্থ এবং নিব, ছাঁকন ফিল্টার পেপার নিব, তারপরে বিকার নেব, ফানেল নেব, তারপরে 3-4টি বিকার আমরা নিব, খাদ্য লবণ নেব, বালি নেব, তারপরে স্ট্যান্ড নেব। এইগুলো নিয়ে আমরা এই পরীক্ষণে কার্যক্রমে চালাই যাব। এখন এই ভূমিকাতে আমি লিখব যে উপাদানটি পৃথকীকরণ করতে হলে আমরা যে সকল সমসত্ব মিশ্রণ কি, অসমসত্ব মিশ্রণ কি আমরা সেটাও জানতে হবে। বিশেষ করে লবণ, খাদ্য লবণ বালির সাথে মিশ্রিত হয় না। এই উপাদানটি যেহেতু পৃথকভাবে আমরা দেখতে পাই তাহলে অবশ্যই এটি একটি অসমসত্ব মিশ্রণ। যে মিশ্রণের মধ্যে আমরা উপাদানগুলো পৃথকভাবে দেখতে পাই সেটা হলো কি অসমসত্ব মিশ্রণ। তাহলে এই মিশ্রণটিকে পৃথক করতে হলে আমাদের প্রথমে যে পদ্ধতিটা আমরা ব্যবহার করব সেটা হলো পাতন পদ্ধতি। আমরা পাতন পদ্ধতিতে আমরা উপাদানটা পৃথক করতে পারি। তাহলে আমরা একটা পদ্ধতি জানলাম পাতন পদ্ধতি। পাতন পদ্ধতি আমরা করতে গেলে প্রথমে কি কি কাজের ধারা সেটা আমার জানা থাকতে হবে, সেটা যেটাকে বলা হয় মূল কাজ। আমাদের ওই অ্যাসাইনমেন্টের দ্বিতীয় অংশ হচ্ছে মূল কাজ, মূল অংশ। এই মূল অংশের মধ্যে আসবো আমরা কাজের ধারাটা, আমরা কিভাবে কাজটা করব সে কাজের পদ্ধতি। সে কাজের পদ্ধতির মধ্যে আমরা প্রথমে একটা বিকারের মধ্যে কিছু বালি এবং লবণ আমরা মিশ্রিত করে নিই। মিশ্রিত করার পর আমরা একটি স্ট্যান্ড নিলাম। স্ট্যান্ডের মধ্যে আমরা কিছু ছিপি আটকালাম। ছিপির মধ্যে একটি ফানেল সংযুক্ত করলাম। তারপরে ফানেলের মধ্যে আমরা একটি ফিল্টার পেপার মোচাকৃতি করে আমরা একটা ফিল্টার পেপার রাখলাম। এর পর লবণ এবং বালির মধ্যে আমরা পানি দিলাম। পানি দিয়ে সম্পূর্ণভাবে এটাকে নাড়ায়ে সম্পূর্ণ লবণ আমরা গলে ফেললাম। গলে এবার পানেলের নিচে আমরা একটি বিকার রাখি আর সে পানেলের মধ্যে সেই মিশ্রিত পানি আমরা আস্তে আস্তে ঢালতে থাকি। ফলে দেখা যায় সম্পূর্ণ পানি ঢালার পর বিকারের মধ্যে ফিল্টার পেপার চুষে চুষে বিশুদ্ধ লবণের পানি বিকারে জমা হয়ে আছে আর ফানেলের মধ্যে বা ফিল্টার পেপারের মধ্যে বালির স্তূপ জমে আছে। তাহলে আমরা সেখান থেকে বালিটা আলাদা করে নিতে পারলাম। আর হচ্ছে তাহলে পানি এবং লবণ। পানি এবং লবণ থেকে আমরা কিভাবে উপাদান আমরা পৃথকী আবার করব, সেই জন্য আমাদের একটা পাতন পদ্ধতি বলতে এই ক্ষেত্রে আমাদের কিছু বাষ্পীভবন পদ্ধতি ব্যবহার করতে হবে। কিভাবে? আমরা লবণের মধ্যে যে পানিটা সংযুক্ত আছে সেই বিকারটিকে আমরা একটি তেপায়া স্ট্যান্ডের উপর রেখে বা তার নিচে একটি তার জ্বালিয়ে রাখি। এরপর স্পিড বার্নার দ্বারা আমরা তাপ দিতে থাকি।
যখন তাপ দেই তখন পানি আস্তে আস্তে বাষ্পায়িত হয়ে উপরে চলে যাচ্ছে, আর ফলে বিকারের মধ্যে লবণের দানাগুলো জমে আছে। তা আমরা এইভাবে লবণগুলো আমরা বালি থেকে পৃথক করতে পারলাম। এরপরে আমরা চলে আসি পর্যবেক্ষণে। পর্যবেক্ষণের মধ্যে আমরা লিখব যে আমাদের এই পরীক্ষণটি কিভাবে আমাদের সম্পূর্ণ হলো তা আমরা নোটবুকে রেকর্ড করে রাখবো। সর্বশেষ আমরা যে একটা ফলাফল নির্ধারণ করে লিখে তারপরে আমাদের লিখতে হবে, আমরা খেয়াল করবো যে কাজটি করতে হলে আমার কি কি সাবধানতা অবলম্বন করতে হবে। সেই ব্যবহারিকের মতোই আমরা এই প্রতিবেদনটি বা এই অ্যাসাইনমেন্টটি আমরা এই নিচে সাবধানতা আমরা লিখে রাখবো। যেমন আমরা বিকারটিকে এমনভাবে পানি ঢালবো যাতে ফানেলটি ছিঁড়ে না যায়, ফিল্টার পেপারটি ছিঁড়ে না যায়। তারপরে পানি এমনভাবে আস্তে আস্তে ঢালবো যাতে ফানেলের মুখ দিয়ে উপচে যেন লবণ এবং বালি পানি যেন বালি সহ না পড়ে। আবার ফিল্টার বিকারের মধ্যে যে ফোটা ফোটা আকারের যে পানিটা আমরা পাবো, সেই পানিটা আমরা বিকারটা এমনভাবে নেব যাতে বিকারটা উপচে পড়ে কোনো পানি বের হয়ে না যায়। আবার স্ট্যান্ডের উপরে আমরা যখন বিকার রেখে দেব, এমন ধরনের তাপ বা এমন ধরনের তার জালে আমরা রাখবো না যেটার তাপমাত্রা সেই বিকারটি সহ্য মানে বিকারটি গ্রহণ করতে না পারে, যাতে বিকার ফেটে না যায়। ওরকম তাপমাত্রা ধারণকারী সম্পন্ন আমরা বিকার ব্যবহার করব। আবার দেখা গেছে স্পিড বার্নার দিয়ে, যেই বার্নারটি দিয়ে আমাদের বিক্রিয়াটা আমাদের এই পরীক্ষণটি দ্রুত করতে পারি, সেই বার্নারই আমরা ব্যবহার করতে হবে। এভরিথিং মিলে আমরা সেই ভিতরের অ্যাসাইনমেন্টের যে কাজগুলো আছে, যে লিখিত লেখার কাজগুলো আছে, সেই লেখার কাজগুলো আমরা সম্পন্ন করব। সম্পন্ন করার পর এবার আমরা যখন একটি অ্যাসাইনমেন্টের উপরে আমরা একটা কভার পৃষ্ঠা ব্যবহার করব। কভার পৃষ্ঠাটি আমাদের এমন ভাবে কিছু কিছু ধাপ কভার পৃষ্ঠার মধ্যে আমরা লিপিবদ্ধ করব, যা একজন শিক্ষক, আমি কোন বিদ্যালয়ের ছাত্র, আমরা কোন ক্লাসের ছাত্র, আমার রোল নম্বর কত, এবং আমার এটা কোন বিষয়ের অ্যাসাইনমেন্ট, এবং এটা অ্যাসাইনমেন্ট নাম্বার কত, এবং কোন সপ্তাহের কাজ আমরা করতেছি, সেটাও আমরা এখানে উল্লেখ করব। এটা আমাদের এখানে একটি অ্যাসাইনমেন্টের কভার পৃষ্ঠার জন্য আমরা একটি মডেল এখানে উপস্থাপন করেছি। সেই উপস্থাপন এই মডেলটি আশা করি ইচ্ছা করলে আমরা সবাই ব্যবহার করতে পারি। এই অ্যাসাইনমেন্টটি কভার পৃষ্ঠাটি এখানে যা ক্রাইটেরিয়া বা যে ধাপগুলো এখানে ব্যবহার করা হয়েছে, এই ধাপগুলো অনুযায়ী যদি আমরা কভার পৃষ্ঠা তৈরি করি, তাহলে একজন শিক্ষক অতি অল্প সময়ের মধ্যে এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করতে, মূল্যায়নের নাম্বার আছে, আমরা যে নাম্বারটা ব্যবহার করে আমরা উপর ক্লাসে উন্নীত করব, সেই নম্বর প্রদানের জন্য একটা কলম থাকবে, শিক্ষকের যিনি সাক্ষর ওনার একটা স্বাক্ষর থাকবে, যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছিল অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে তার একটা স্বাক্ষর থাকবে। আবার জমা দেওয়ার কবে দিলাম, আমরা এক এক দিনে এক এক সপ্তাহে এক এক ডেটে আমরা অ্যাসাইনমেন্ট জমা দেব। এতে আমরা বুঝবো যে প্রথম সপ্তাহের আবার সপ্তাহের সংখ্যা উল্লেখ আছে, কোন সপ্তাহে এটি। এই ধাপগুলো আমাদের সরকারি নির্দেশাবলী নির্দেশ মোতাবেক আমরা এই ধাপগুলো অনুসরণ করি। আশা করি আমরা এই কভার পৃষ্ঠাটা তৈরি করে আমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের উপর যদি রাখি, তাহলে একটা অ্যাসাইনমেন্ট দেখা এবং তার লেখা এবং তার নিয়ম নীতি এগুলো অবশ্যই মনোযোগ আকর্ষণ করবে, এবং এটি আমাদের সকল ছাত্রছাত্রীদের জন্য এটি একটা সুন্দর দিক নির্দেশনা হিসেবে এখানে কাজ করবে। আমি আশা করি সবাই আমার এই কভার পৃষ্ঠার এই নিয়মটি, এই ধাপগুলো সবাই ফলো করবে, এবং এতে আমাদের সকল প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রী অবশ্যই তোমাদের নিজস্ব প্রতিষ্ঠানের নিজস্ব শিক্ষকদের নির্দেশাবলী অনুসরণ করেই তোমরা এই অ্যাসাইনমেন্টটির কভার পৃষ্ঠা অবশ্যই সংগ্রহ করবে, লিখবে। তবে ইচ্ছা করলে যারা একটু স্মৃতি ধরে রাখতেন, শিক্ষকদের হয়তো নির্দেশাবলী মনে নাই বা রাখতে পারছো না, তোমরা অবশ্যই এই মডেলটি তোমরা অবশ্যই ব্যবহার করতে পারো। এবং যারা এসছে হয়তো ভালো কিছু তোমার দৃষ্টিভঙ্গিতে যদি আরো কিছু এসছে ভালো রকমের কোনো কভার পৃষ্ঠা নির্দেশাবলী অনুযায়ী সম্পন্ন
কভার তোমাদের থাকে পাও, তোমরা সেটাও ফলো করতে পারো। তো আমাদের আজকের এই আমি যে রসায়ন বিজ্ঞানের যে পরীক্ষণটি সম্পর্কে এখানে আলোচনা আমি করছি, আশা করি সবাই আমাদের এই বিষয়টি মনে রাখবে এবং আশা করি সবাই যারা অন্তপক্ষে এটা ভালো করে দেখছো না তারা একটু মনোযোগ দিয়ে দেখো। অবশ্যই এটা সম্পূর্ণ পিকচারটি সম্পূর্ণ পিকচারটির সঙ্গে একটু ভালো করে দেখতে চেষ্টা করো এবং লিখে রাখো। সবাই লিখে রাখতে চেষ্টা করবে এবং এই অনুযায়ী সকল সপ্তাহের সকল সাবজেক্টের সকল অ্যাসাইনমেন্টের কভার তোমরা এইভাবে লিখতে পারবে। এবার আমরা এই আজকের অ্যাসাইনমেন্ট সম্পর্কে যে তথ্যটি আমরা উপস্থাপন করেছি, আশা করি সবাই গুরুত্ব সহকারে এটি লক্ষ্য রাখবে এবং এটা ফলো করবে এবং সবাই এই অনুযায়ী তোমাদের বাড়ির কাজগুলো করবে এবং এই বিষয়টিকে গুরুত্ব সহকারে সকল শিক্ষার্থী সকল অভিভাবক অবশ্যই তার ছেলে মেয়েদেরকে বিদ্যালয়ে অবশ্যই পাঠাবে এবং এই অ্যাসাইনমেন্টটি সংগ্রহ করবে। কোন শিক্ষার্থী অসুস্থ থাকলে তার অভিভাবক হইলেও অন্ততপক্ষে স্কুল থেকে এই বা যে কোনো প্রতিষ্ঠান থেকে তুমি আমরা ইচ্ছা করলে সকল অভিভাবক যে কোনো অভিভাবক ইচ্ছা করলে এই অ্যাসাইনমেন্টটি সংগ্রহ করতে পারবেন এবং আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই এই অ্যাসাইনমেন্টটি দিয়ে তাদের কাজগুলো কমপ্লিট করতে চেষ্টা করবেন এবং এটা কোনো মতে অংশগ্রহণ অবশ্যই নিশ্চিত করতে চেষ্টা করবেন। সকল অভিভাবক শিক্ষার্থীদেরকে প্রতিষ্ঠানে অবশ্যই পাঠাবে এবং প্রতিষ্ঠানের নির্দেশাবলী মোতাবেক কাজে অংশগ্রহণ করতে সবাই সকল ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করে এবং সচেষ্ট রাখবেন এবং যাতে আমরা এই প্রতিষ্ঠানের উপর ক্লাসে উঠতে যাতে নাম্বার আমি ভালো নাম্বার নিয়ে উপর ক্লাসে ভালো মেধাস্থান অর্জন করতে পারি, সেই রকম শিক্ষার্থীদেরকে উৎসাহ উদ্দীপনা দিয়ে তাদেরকে কাজে অবশ্যই তার কাজের অগ্রগতির জন্য সর্বাত্মক সহযোগিতা করবেন। আমার এই অবশ্যই এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার এই পাঠ এখানে শেষ করছি। আশা করি সবাই এই বিষয়টি অবশ্য সবাই চেষ্টা করবেন এবং যে সকল শিক্ষার্থী অথবা যে সকল অভিভাবক আমার এই বিষয়টি পুনরায় দেখতে চান এবং আপনার মনে দেখার ইচ্ছা পোষণ করেন বা আরো অন্যান্য ধরনের আমার আরো কিছু কাজ অবশ্যই আমি অনলাইনে ইউটিউবে আমি সার্চ দিয়েছি। আপনারা যারা আমার এই ক্লাস দেখতে চান এবং যারা আমার এই বিষয়টি ফলো করতে চান অবশ্যই আমার এই আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইবের মধ্যে অবশ্যই অল সাবস্ক্রাইব একটি বাটন অবশ্যই আছে, সেখানে অবশ্যই ক্লিক করলে আপনারা সবাই আমার এই ক্লাসটি পুনরায় দেখতে পারবেন এবং আশা করি যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখছেন এবং সবাই আশা করি আমার এই ক্লাসটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য শিক্ষার্থীরাও আপনার এই সাবস্ক্রাইবের মাধ্যমে এই শেয়ারের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থীরা যাতে দেখে উপকৃত হতে পারে। অবশ্যই এই আশা ব্যক্ত করে আমার আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।